दोस्तों नमस्कार, आदाब। आप देखना शुरू कर चुके हैं आपका अपना हिंदी और उर्दू न्यूज चैनल आजकल टाइम्स, जो आप तक आपके सरोकार की खबरें रोजाना लेकर आता है हिंदी और उर्दू दोनों भाषाओं में। अगर आपने अब तक इस चैनल को सब्सक्राइब नहीं किया है तो आज ही कर लें। आज भारतीय कम्युनिस्ट पार्टी पश्चिम बर्धमान जिला परिषद की बैठक अपर चेलीडांगा स्थित कोलियरी मजदूर सभा कार्यालय में संपन्न हुआ। सभा की अध्यक्षता पश्चिम बंगाल राज्य कमेटी के सदस्य रविंद्रनाथ ठाकुर ने किया। सभा में भारतीय कम्युनिस्ट पार्टी के जिला सचिव तापस सिन्हा, सह सचिव अखिलेश सिंह एवं अनिल सिंह, कोलियरी मजदूर सभा के जनरल सेक्रेटरी गुरुदास चक्रवर्ती, राज्य परिषद सदस्य राजूराम, श्यामल चौधरी, कोल बेल्ट लोकल कमेटी सचिव ओम प्रकाश तिवारी, कुल्टी लोकल कमेटी के सचिव विजय मंडल, बाराबनी लोकल कमेटी सचिव पंचानंद मंडल मुख्य रूप से उपस्थित थे। सभा में मुख्य अतिथि के रूप में भारतीय कम्युनिस्ट पार्टी पश्चिम बंगाल राज्य परिषद के सचिव सपन बनर्जी, सचिव राज्य मंडली के सदस्य गौतम राय ने कहा कि आगामी 26 दिसंबर भारतीय कम्युनिस्ट पार्टी के 100वां स्थापना दिवस के मौके पर कोलकाता में एक रैली निकालकर रानी रासमणी एवेन्यू में जनसभा किया जाएगा। ज्यादा से ज्यादा तादाद में लोगों को इस जिले में उपस्थित होकर इस कार्यक्रम को सफल बनाने की अपील भी की। चला रहा है बीजेपी वाले, ये लोग और ठता कर रहे हैं। हम थोड़ा पहले सोशल मीडिया को बोल रहा था कि बीजेपी का इतिहास है, आजादी का लड़ाई जब चल रहा था हमारे देश में तो वो था इंग्लिश का दावा। जिन लोग आजादी का लड़ाई लड़ता रहा उसको ब्रिटिश पुलिस का हाथ में धरा देना, ये आरएसएस बीजेपी का काम था। उस टाइम उसका नाम बीजेपी नहीं था, हिंदू महासभा था। যাই হোক, ওই আজাদি লড়াই যখন চলত তখন এরা ইংরেজদের দালাল ছিল। আজাদির লড়াই যারা লড়ত তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিত। যখন আমাদের দেশ স্বাধীন হলো তখন এরাই আমাদের দেশটাকে ভাগ করার দায়িত্ব দিল। একদিকে কায়েম জিল্লা সাহেব মুসলিম লীগের নেতা, তিনি বললেন মুসলমানদের জন্য রাষ্ট্র চাই। হিন্দু মহাসভা বলল হ্যাঁ, ওদের দেওয়া উচিত মুসলমানদের রাষ্ট্র, বাকিটা হিন্দুদের রাষ্ট্র হবে। আমাদের ভাগ্য ভালো যে সেই সময় আমাদের যারা জাতীয় নেতা ছিল তারা এই কথা মানেনি। কেন, দেশ ভাগ হয়ে যাওয়ার পরে মুসলমানদের জন্য পাকিস্তান হল, কিন্তু পাকিস্তানে আমাদের দেশের সব মুসলমানরা গেল। আপনারা তো অনেকে জানেন না, আমাদের দেশে এত মুসলমান বাস করে যেটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলমান বসবাসকারী দেশ হচ্ছে ভারত। প্রথম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে ভারত। তাহলে বাকি মুসলমানরা ভারতে থাকবে কেন যদি হিন্দু রাষ্ট্র হয়? আমাদের দেশে 4.5 কোটি খ্রিস্টান আছে, যারা উত্তর পূর্ব ভারতে 6টা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ। তাহলে এরা ভারতে থাকবে কেন? আমাদের দেশে 1.5 কোটি শিখ আছে, তারা পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠ, এরা থাকবে কেন? আমাদের দেশে প্রায় 22 থেকে 23 কোটি মুসলমান আছে, তারা থাকবে কেন? তাহলে এই দেশটা যদি মানুষের হয়, ধর্ম যার যার, এই দেশের মাটিতে যে জন্মেছে সে এই দেশের মানুষ। সে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে। তাহলে দেশ ধর্মের নামে চলবে কেন? কি লাভ থাকে?
বিজেপি নেতাদের ধরে জিজ্ঞেস করা উচিত, তোমরা হিন্দু রাষ্ট্রের কথা বলছো, তাতে হিন্দুদের লাভটা কি? হিন্দু রাষ্ট্র হলে কি হিন্দু ঘরের ছেলেরা সব চাকরি পাবে? হিন্দু রাষ্ট্র হলে কি হিন্দুদের জন্য জিনিসপত্রের দাম কমে যাবে? হিন্দু রাষ্ট্র কিসের জন্য, কি লাভ হিন্দু? আমি ধরে নিলাম মানুষ নয়, মুসলমানরা মানুষ না, খ্রিস্টানরা মানুষ না, অন্য ধর্মের মানুষ না, আসলে বিভাজন মানুষকে ভাগ কর। গরিব মানুষকে যদি ভাগ করে যাওয়া যায় তারা দুর্বল হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার হবে না। ধর্ম নিয়ে চলছে, ভাষা নিয়ে চলছে, বলে ভারতের ভাষা হওয়া উচিত হিন্দি। কেন? আপনারা কাগজ যারা পড়েন শুনেছেন, পশ্চিম বাংলা থেকে যারা অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে তাদের ধরে জেলাগুলো দিচ্ছে অথবা পাকিস্তান পাঠিয়ে দিচ্ছে, মানে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। এমন একজন বীরভূমের গর্ভবতী মহিলাকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তার পরিবার কোর্টে কেস করেছিল, কোর্ট রায় দিয়েছে যে এতদিনের মধ্যে বাংলাদেশ থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। এখন বাংলাদেশ সরকার তাকে ছাড়ছে, বাংলাদেশের কোর্ট রায় দিয়েছে না ওকে ভারতে পাঠিয়ে দাও, ভারতীয় বেরিয়েছে জেল থেকে, আবার বাংলাদেশের পুলিশ তাকে অ্যারেস্ট করে দিল। কি না সে বাংলা ভাষায় কথা বলে। বিজেপির এক মন্ত্রী বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। বাংলা কারা আমাদের দেশ শাসন করছে? বাংলা আর পাঞ্জাব ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি বুক চেরা রক্ত দিয়েছে। বাংলাকে দুটো ভাগ করা হচ্ছে, আজকে বাংলাদেশ এই বাংলার মধ্যে ছিল। পাঞ্জাবকে দুটো ভাগ করা হয়েছে, অন্য কোন রাজ্যকে ভাগ করা হয়নি। ইতিহাস পড়লে দেখবেন বাংলার যে অবদান ভারতের স্বাধীনতা আন্দোলনে, হতে পারে গুজরাট থেকে মহাত্মা গান্ধী জন্ম নিয়েছে, কিন্তু বাংলায় সংখ্যায় নেতৃত্বে সর্বাগ্রে দেখছে। আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভা ছিল। সেই সভায় আমি এসেছি এই আহ্বান নিয়ে যে আগামী 26শে ডিসেম্বর আমাদের পার্টির শতবর্ষ সমাপ্তিতে আমরা একটা র্যালি ডাক দিয়েছি, মিছিল, মহামিছিল। এই মিছিলের দাবি হচ্ছে বিজেপি হটাও, দেশ বাঁচাও, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। আর স্লোগান হচ্ছে সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। এই দাবিতে আমরা, এই আওয়াজে আমরা ওই মিছিল পরিচালনা করব। লেনিন মূর্তির পাদদেশ থেকে রাজাবাজারের মোড়ে গিয়ে সেখানে একটা সংক্ষিপ্ত সভা হবে। সেই মিছিল আমরা মহামিছিলে পরিণত করতে চাই। ফলে পশ্চিম বর্ধমান থেকে আমাদের পার্টির যে শক্তি আছে, সেই শক্তি অনুসারে যাতে এখান থেকে ওই মহামিছিলে অংশগ্রহণ করতে করে, তার জন্য আমি এখানে তাদেরকে বোঝাতে এসেছি। তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান জুড়ে আমাদের পার্টির শতবর্ষ সমাপ্তিতে আমাদের পার্টির যে ঐতিহাসিক, গর্বজনক, গৌরবময় ইতিহাস আছে, সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য 26শে মিছিলকে সম্পূর্ণ করার জন্য, সফল করার জন্য দেওয়াল লেখা, হোর্ডিং, ব্যানার, পোস্টার ইত্যাদি এবং অসংখ্য পথসভার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর কাজ আমাদের করতে হবে। এই কাজ করতে গেলে অর্থের প্রয়োজন।
ফলে আমরা মানুষের কাছে যাব, গরিব মানুষ তারাই আমাদের অর্থ দেয়, অল্প অল্প করে অনেক মানুষের কাছে গেলে অনেক টাকা তোলা সম্ভব হয়। সেই টাকা আমাদের তুলতে পারতে হবে, তাহলে এই আন্দোলন, লড়াই, সংগ্রাম আমরা চালিয়ে যেতে পারবো না। বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে তৃণমূল সরকার যেভাবে আমাদের দেশের ভবিষ্যৎকে ধ্বংস করছে, আমাদের দেশের মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করছে, সেই ধ্বংসের লীলা থামানো যদি না যায় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারময়। সেই আহ্বান আমরা মানুষের কাছে করেছি, যাতে সমস্ত ধর্মনিরপেক্ষ, বামপন্থী, গণতান্ত্রিক মানুষ যারা বিজেপির এই তাণ্ডবের বিরুদ্ধে, তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায়, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে যাতে এই দুই শক্তিকে পরাস্ত করতে পারি তার দিকে আমরা অগ্রসর হব। এসআইআর নিয়ে কিছু বলবেন? এসআইআর আপাত দৃষ্টিতে আমরা চাই স্বচ্ছ, নির্ভুল ভোটার লিস্ট। এসআইআর এর মধ্য দিয়ে যদি সততার সঙ্গে সেটা করার চেষ্টা করা হয়, সেটা করা সম্ভব। কিন্তু আমাদের সন্দেহ আছে যে এসআইআর হঠাৎ করে করার পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা। তার কারণ হচ্ছে 2002 সালে ওরা বলছে এসআইআর হয়েছিল, আমি বলছি এসআইআর না, সেটা ছিল সামারি রিভিশন। প্রতি বছরই আমাদের দেশের সংবিধান অনুযায়ী ভোটার লিস্টের নতুন নাম তোলা এবং মৃত ভোটারের নাম কাটার কাজ চলে। তো সেই কাজ যদি ঠিক মতো প্রতি বছর হতো, তাহলে একটা বিশেষ ইন্টেন্সিভ সামারি রিভিশনের দরকার হতো না। সেই কাজ হয়নি। 2011-ই আমাদের আদমশুমারি হয়েছে। প্রতি 10 বছর অন্তর সেই জনগণনা হওয়া আমাদের সংবিধানের নির্দেশ, কিন্তু সেই সংবিধানের নির্দেশকে অমান্য করে 2011-র পরে আরো প্রায় 14 বছর কেটে গেছে, 15 বছর কেটে গেছে, আর জনগণনা হয়নি। জনগণনা হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট তৈরির একটা ভিত্তি। জনগণনা ছাড়া এসআইআর এর মধ্য দিয়ে এরা কি অভিসন্ধি পূরণ করতে চাইছে আমরা বুঝতে পারছি না। বিহারে এসআইআর এর চেহারা দেখেছি, সেটা আসলে বিজেপিকে জেতানোর জন্য যা করা উচিত নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে তাই করেছেন। এখন এখানে তো আরএসএস এর দুটো টিম, বিজেপি এবং তৃণমূল, উভয়ই আরএসএস এর টিম। এসআইআর এর মধ্য দিয়ে কার স্বার্থ রক্ষিত হচ্ছে সেটা কাজ সম্পূর্ণ না হলে বোঝা যাবে না।